ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যে কী ধরনের মিল ছিল শুরুতে? যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর দুই দেশের উদ্দেশ্যের মধ্যে কী পার্থক্য দেখা যায়? কেন এই যুদ্ধ আমেরিকার অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি করেছে? কেন বলা হচ্ছে যে আমেরিকা ও ইসরায়েলের কৌশল এক নয়? আপনারা দেখছেন টিভিএন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। গত মাসে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সময় আমেরিকা ও ইসরায়েলের অবস্থান ছিল একদম সমন্বিত এবং প্রকাশ্য বার্তায় ছিল অভিন্ন। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পতন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে আহ্বান জানিয়েছিলেন যেন তারা এই প্রজন্মের একমাত্র সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সরকার নিজেরাই দখলে নেয়। একই সময় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের উদ্দেশ্যে বলেন তারা যেন হত্যাকারী এই শাসনের শৃঙ্খল ভেঙে ফেলে। শুরুতে এই বার্তাগুলো দুই দেশের মধ্যে গভীর সমন্বয় এবং একটি বড় কৌশলগত লক্ষ্যকে প্রতিফলিত করেছিল। কিন্তু যুদ্ধ শুরুর প্রায় 3 সপ্তাহের মধ্যেই বাস্তবতা বদলাতে শুরু করে এবং দুই মিত্র দেশের লক্ষ্য ও কৌশলের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা দেয়। ট্রাম্প যেখানে দ্রুত সামরিক সাফল্য অর্জন করে সীমিত অর্থনৈতিক ক্ষতির মাধ্যমে সংঘাত শেষ করতে চান, সেখানে নেতানিয়াহু দীর্ঘমেয়াদী এবং আরও উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। পুরো ইরান সরকার পতন ঘটানো, যা তিনি প্রায় 4 দশক ধরে চেয়ে আসছেন। বিভিন্ন আমেরিকান, ইসরায়েলি এবং মধ্যপ্রাচ্যের কর্মকর্তা ও আইন প্রণেতাদের মতে এই পার্থক্য এখন যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে বড় প্রভাব ফেলছে। এই মতপার্থক্য সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে যখন ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায়, যা বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং কাতারের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত। এই হামলা শুধু সামরিক দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহকে প্রভাবিত করে। ট্রাম্প দ্রুত এই হামলা থেকে আমেরিকাকে দূরে সরিয়ে নেন এবং দাবি করেন যে আমেরিকা এই সম্পর্কে কিছুই জানত না এবং কাতারের কোনো ভূমিকা নেই। কিন্তু পরে একাধিক কর্মকর্তা জানান ইসরায়েল আগেই ওয়াশিংটনকে হামলার বিষয়ে অবহিত করেছিল, যদিও সরাসরি অংশগ্রহণ করেনি আমেরিকা। এই হামলার তাৎক্ষণিক প্রভাব ছিল বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম বৃদ্ধি এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া। ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় কাতারের প্রধান গ্যাস স্থাপনা এবং সৌদি আরবের রাজধানীর দিকে। ফলে সংঘাত দ্রুত আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে শুরু করে। এখন পর্যন্ত এই যুদ্ধে অন্তত 13 জন আমেরিকান নিহত হয়েছে এবং যুদ্ধের অর্থনৈতিক অভিঘাত বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে। ট্রাম্প একদিকে ইরানের উপর ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন, অন্যদিকে যুদ্ধের ফলে তৈরি হওয়া অর্থনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক চাপ তাকে দ্বিধায় ফেলেছে। আমেরিকার অভ্যন্তরেও এই যুদ্ধ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকরা প্রশ্ন তুলেছেন কেন আমেরিকা আবারও মধ্যপ্রাচ্যের একটি সংঘাতে জড়িয়ে পড়ল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন শীর্ষ সন্ত্রাস বিরোধী কর্মকর্তা জো ক্যান্ট পদত্যাগ করেন এবং তার পদত্যাগপত্রে উল্লেখ করেন যে ইসরায়েল এবং তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপেই এই যুদ্ধে জড়ানো হয়েছে। এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে এবং প্রশাসন চেষ্টা করে প্রমাণ করতে যে এই যুদ্ধ সম্পূর্ণ ট্রাম্পের নিজস্ব সিদ্ধান্ত। অন্যদিকে নেতানিয়াহু এই পরিস্থিতিকে একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখছেন। তার মতে এমন একজন আমেরিকান প্রেসিডেন্ট এখন ক্ষমতায় আছেন যিনি ইসরায়েলকে ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় বেশি সামরিক স্বাধীনতা দিয়েছেন। ফলে ইসরায়েল তাদের সামরিক অভিযান আরও বিস্তৃত করেছে এবং শুধু সামরিক স্থাপনাই নয়, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের প্রায় 8,000 হামলার মধ্যে প্রায় 40% ছিল এমন স্থাপনা ও বাহিনীর বিরুদ্ধে যারা ভবিষ্যতে কোনো গণঅভ্যুত্থান দমন করতে ব্যবহৃত হতে পারে। এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের মাধ্যমে যুদ্ধের সূচনা হয় এবং এরপর একের পর এক শীর্ষ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব নিহত হন, যার মধ্যে আলী লারিজানি এবং বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলেইমানিও রয়েছেন। তবুও আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা স্বীকার করেছেন যে ইরানের শাসন ব্যবস্থা এখনো ভেঙে পড়েনি এবং ক্ষমতার ওপর তাদের নিয়ন্ত্রণ অটুট রয়েছে। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে দাবি করছে যে ট্রাম্পের যুদ্ধের লক্ষ্য স্পষ্ট এবং সীমিত: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, তাদের নৌবাহিনীকে অক্ষম করা, আঞ্চলিক মিত্রদের দুর্বল করা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। লক্ষণীয় বিষয় হলো এই তালিকায় শাসন পরিবর্তনের কথা উল্লেখ নেই, কিন্তু ইসরায়েলের কর্মকৌশল ভিন্ন ইঙ্গিত দেয়। তারা শুধু সামরিক শক্তি ধ্বংস করছে না, বরং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকেও দুর্বল করার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে জনগণের বিদ্রোহের সম্ভাবনা বাড়ে। কিছু আমেরিকান কর্মকর্তা ইসরায়েলের এই কৌশলকে সম্পূর্ণ ধ্বংসাত্মক পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো এবং অর্থনীতিকে পুরোপুরি ভেঙে ফেলতে চায়, কিন্তু ট্রাম্প তা চান না।
তিনি ইরানের উপর চাপ সৃষ্টি করতে চান, কিন্তু দেশটির অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলে তার বৈশ্বিক প্রভাবও ভয়াবহ হতে পারে। ইসরায়েলি পরিকল্পনাকারীরা নিজেরাও স্বীকার করছেন, শুধুমাত্র আকাশপথে হামলা চালিয়ে একটি সরকারকে উৎখাত করা কঠিন। তাদের অভিজ্ঞতা বলছে, শাসন পরিবর্তনের জন্য সাধারণত স্থল অভিযান, অভ্যন্তরীণ অভ্যুত্থান বা জনবিদ্রোহ প্রয়োজন হয়। তাই তারা আশা করছে যে ধারাবাহিক বিমান হামলা ইরানের অভ্যন্তরে এমন পরিস্থিতি তৈরি করবে যাতে জনগণ আবারও রাস্তায় নেমে আসে। তবে অন্য কিছু ইসরায়েলি কর্মকর্তারাই আবার সতর্ক করেছেন যে ইরানের নিরাপত্তা বাহিনী এখনও এত শক্তিশালী যে তারা যেকোনো আন্দোলন নির্মমভাবে দমন করতে সক্ষম এবং বিরোধী পক্ষ রাস্তায় নামলে ব্যাপক হত্যাকাণ্ড ঘটতে পারে। এই যুদ্ধের রাজনৈতিক দিকও গুরুত্বপূর্ণ। ইসরায়েল জরিপে দেখা গেছে প্রায় 93% ইহুদি নাগরিক এই যুদ্ধকে সমর্থন করছে এবং বেশিরভাগই চান যুদ্ধ চলতে থাকুক যতক্ষণ না ইরানের শাসন ব্যবস্থার পতন হয়। ফলে নেতানিয়াহুর জন্য কঠোর অবস্থান নেওয়া অভ্যন্তরীণভাবে রাজনৈতিকভাবে লাভজনক। বর্তমানে আমেরিকা ও ইসরায়েল মিলিয়ে প্রায় 16,000-এর মতো হামলা চালানো হয়েছে। আমেরিকা প্রধানত সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকলেও ইসরায়েল পুলিশের চেকপোস্ট, বাসিজ বাহিনীর অবস্থান এবং বিভিন্ন নিরাপত্তা স্থাপনাতেও হামলা চালিয়েছে। ইসরায়েলের হিসাব অনুযায়ী তারা প্রায় 3,500 ইরানি নিরাপত্তা ও সামরিক সদস্যকে হত্যা করেছে, যদিও বেসামরিক হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। যুদ্ধের শুরুতে একটি প্রাথমিক বিদ্যালয়ের সন্দেহভাজন আমেরিকান হামলায় বহু শিশুর মৃত্যু এই সংঘাতের সবচেয়ে আলোচিত বেসামরিক হতাহতের ঘটনা। গোয়েন্দা বিশ্লেষণে কিছু দুর্বলতার লক্ষণ দেখা গেলেও, যেমন আইআরজিসি ও বাসিজ বাহিনীর মধ্যে মতবিরোধ বা কমান্ডারদের যোগাযোগে সতর্কতা বৃদ্ধি, তবুও ইরানের শাসন ব্যবস্থা এখনও ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছায়নি। বরং অনেক বিশ্লেষকের মতে এই যুদ্ধের ফলে ইরানের নেতৃত্ব আরও কঠোর, আপোষহীন হয়ে উঠেছে। ট্রাম্প বারবার এই সামরিক অভিযানকে সফল বলে ঘোষণা করলেও এটি কবে শেষ হবে বা কিভাবে শেষ হবে সে বিষয়ে তিনি পরিষ্কার কোনো সময়সীমা দেননি। ইতিমধ্যে তেলের দাম ব্যারেল প্রতি $110 উপরে উঠেছে এবং হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য বড় হুমকি। বর্তমানে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি। তিনি কি যুদ্ধ আরও বাড়াবেন নাকি সীমিত পর্যায়ে থামবেন? কিছু কর্মকর্তা জানিয়েছেন, স্থল সেনা পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে, যা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হলেও হরমুজ প্রণালী খুলে দেওয়া বা শাসন পরিবর্তনের জন্য কার্যকর হতে পারে। তবে ট্রাম্প আপাতত এই ধারণা থেকে সরে এসেছেন এবং বলেছেন তিনি কোথাও সেনা পাঠাচ্ছেন না। সব মিলিয়ে পরিস্থিতি অনিশ্চিত। ইরানের সরকার এখনও ক্ষমতায় দৃঢ়ভাবে টিকে আছে। বৈশ্বিক অর্থনীতির চাপের মুখে এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে কৌশলগত পার্থক্য ক্রমেই গভীর হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।